ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যেটা, মহামান্য হাইকোর্টে কিন্তু কার্যত এনআরএসডিএলদের রাস্তা কিন্তু খুলে গেল, এটা বলাই যায়। কারণ পাল্লা ভারী এনআরএসদের, তার কারণ পরবর্তী ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট হয়েছে সেক্ষেত্রে তারা ইন্টিমেট একটা প্রোটেকশন পেয়েছে এবং কোথাও গিয়ে রেগুলার ডিলেটের সাথে 18 মাসের এনআরএস ডিলেট কিন্তু ভ্যালিড বলে অ্যাপেক্স কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে, কার্যত সেই জায়গা থেকেই সম্প্রতি যে রিক্রুটমেন্ট হয়েছে 11,765 সেই রিক্রুটমেন্টে এনআরএসদের ছেটে ফেলা হয়েছিল ইললিগালি, তো সেটা কিন্তু তারা এখন আবার বসতে চলেছেন। আমরা গতদিনই একটা ভিডিও করেছিলাম যে সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা গতকাল শুনানি ছিল, আগামীকালই মামলা শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে, কিন্তু তার আগে মহামান্য হাইকোর্টে কিন্তু ঘটে গেল এক অঘটন। একটি মামলায় সাচ একটা মামলায় অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুর করা মামলাতে কার্যত এনআরএসদের রাস্তা খুলতে চলেছে, কারণ তেমনই মন্তব্য করেছেন জাস্টিস বিশ্বজিৎ বসু স্যার। তার কারণ প্রথম যে জায়গাটাতে শুরু হয়েছে মামলাকারীদের মেরিট পজিশন জানার আগে যে বিষয়গুলো বলবো কিছু মন্তব্য করেছে। আগে বলি কেস নাম্বারটা কী আছে, WPA 2609/2025 মামলা। তো শুরুতেই পিটিশনারদের একটা দাবি ছিল যে তাদের মেরিট পজিশন, তাদের নাম্বার জানানো হোক, সেটা নিয়েই জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি কিন্তু বলেন যে এদের পজিশন জানানো হোক, যে মেরিটে তারা কোথায় আছে, কারণ তারা তাদের নাম্বার জানে না, তো তাদের নাম্বার তাদেরকে জানানো হোক। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী রাতুল বিশ্বাস তিনি সেটাকে অপোজ করেন এবং নানান রকম কুটিলতা যারা শয়তানিগুলো করতে থাকে, তো প্রাথমিক শিক্ষা পর্ষদ অপোজ করলেও কার্যত তারা ঘুরিয়ে যেটা চাইছে যে রিপোর্ট তারা দিতে চায় যে কেন এনআরএসদের তারা এখানে দেবে না, এরকম কিছু হয়তো তারা দেবে। কিন্তু অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু সেখানে কাউন্টার করে বলেন যে তাদের পজিশন তো আমাকে জানাতে হবে, তারপরে তো পরবর্তী ক্ষেত্রে নিয়োগের রাস্তা হয়তো খুলবে। তো কার্যত সেই জায়গা থেকে এই চাওয়াচাইয়ের ব্যাপারে একটা পয়েন্ট নিয়ে আলোচনা হয় এবং সেখানে বিশ্বজিৎ বসুর মন্তব্য এটাই যে কামান চাইলে বন্দুক মেলে, তো বড় কিছু চাওয়া হচ্ছে, মানে সেখানে কিন্তু কার্যত এনআরএসদের মেরিট পজিশন জানার জন্য বলা আছে এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো অ্যাপয়েন্টমেন্টের কথা আসবে। তো সেই জায়গা থেকে মেরিট পজিশন জানানোর মতন জায়গা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আসতে চলেছে। প্রথমে হয়তো একটা রিপোর্ট ফাইল করবে যে রিপোর্টে এনআরএসদের কি কেন দিচ্ছে না বা কেন দেবে না, এই সমস্ত আর্গুমেন্টগুলো আসবে। কিন্তু পরবর্তী মামলার নেক্সট হিয়ারিংয়ে, মানে এর পরের হিয়ারিংয়ে হয়তো হাইকোর্টের তরফ থেকে কিন্তু এদের মেরিট পজিশন জানাতে হবে। আর আপনারা একবার জানেন যে মেরিট পজিশন যদি একবার জানানো শুরু হয় এনআরএসদের, কারণ সিঙ্গেল বেঞ্চে অনেকগুলো মামলা রয়েছে, ইভেন সুপ্রিম কোর্টের মামলা আছে, যদিও কালকের যে মামলা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্টের এই অর্ডারে, তবুও হাইকোর্টে যদি সুপ্রিম কোর্টের ডেট আরও পিছিয়ে যায় বা হিয়ারিং যদি কালকে কনক্লুড না হয়, তাহলে হাইকোর্টের প্রসিডিং চলতে থাকবে। আর জাস্টিস বিশ্বজিৎ বসু সে রাস্তাটা খুলে দিলেন, কার্যত রিপোর্ট পেশ করতে বলেছে, এরপরে পজিশন দিতে বলেও তারপরে কি অ্যাপয়েন্টমেন্টের রাস্তা খুলবে। তো এনআরএসের রাস্তা কোথাও না কোথাও কি এতদিন যে সূক্ষ্ম রাস্তা পাওয়া যাচ্ছিল না, তো কার্যত এই মামলা নিরিখে অবশেষে কিন্তু খুলে গেল এনআরএসদের রাস্তা এবং সেক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে একটু সময় লাগবে, কিন্তু ধাপে ধাপে তারা কিন্তু মেরিট পজিশন জানতে পারলে তারপরে কিন্তু সুমন্ত গোলেদের মতন যেহেতু তারা মেরিট পজিশন জেনে গেছে, এখন তারা সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবি করছে। তো এনআরএসদের প্রথম কাজ হচ্ছে মেরিট পজিশন জানা, তাদের নাম্বার জানা, দেন পরবর্তী ক্ষেত্রে প্যানেলে তারা কীভাবে নিয়োগ করবে সেটা তো কোর্ট ডিসাইড করবে। সেক্ষেত্রে কাউকে এলিমিনেট করে তাদেরকে এন্ট্রি করাবে, নাকি অ্যাডিশনাল কোনো প্যানেল ক্রিয়েট করে তাদেরকে নিয়োগ দেবে, নাকি সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে নিয়োগ দেবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। এই ছিল আজকের আপডেট।